আমি পিয়ালি। তো আজকে আমি আমার বইমেলা থেকে সংগ্রহ করা বাকি বইগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব, দেখাবো আজকে। এবার বিষয়টা হচ্ছে যে আমি এবারে বইমেলায় গিয়ে যেটা বুঝতে পারলাম যে আমি যখন আগে ওই স্টল নাম্বার দেখে খুঁজতাম সেটার থেকে না, মানে যদি আমি এবারে কোনোটাই দেখিনি আর কি, কিছু দেখে বা কিছু ভেবে যাইনি, শুধু হ্যাঁ কিছু কিছু বই বা কিছু কিছু স্টল ইন দ্য সেন্স কিছু কিছু প্রকাশক আমি যাব বা কিছু বই দেখব এগুলো ভেবে গেছিলাম। কিন্তু আমি ওইভাবে কোনো স্টল নাম্বার, কোন দিক দিয়ে যেতে হবে, কোন গেট, এইসব কিছু দেখিনি, ঠিক আছে। আর আমি দেখলাম যে আমি যেভাবে ঢুকেছি সেইভাবেই আমি সব স্টলই পেয়ে গেলাম, মানে সব চোখের সামনে পড়ছে, সেখান থেকে যে বইটা দেখার সেটা দেখে আমি চলে আসতে পারছি। তো আমার কোনো অসুবিধাই হয়নি, বরঞ্চ আমি আগে যখন গেছি স্টল নাম্বার, এই গেট নাম্বার এসব দেখে আমার প্রচুর ঘুরতে হয়েছে, ঠিক আছে, অনেক সময় খুঁজেই পাইনি হয়তো। কিন্তু এবারে না সব কেমন যেন, মানে এটা হতে পারে ওদের অর্গানাইজেশনটা এবারে অনেক ভালো হয়েছে বা কিছু হবে, এবারে সব কিছু খুব ইজিলি খুঁজে পাওয়া গেছে। মানে কেউ যদি স্টল নাম্বার নাও দেখে যায় সেও মনে হয় পেয়ে যাবে মোটামুটি, একটু হতে পারে, একটু হাঁটতে হতে পারে, কিন্তু কিছু না কিছুভাবে পেয়েই যাবে ঠিক সামনে। আমার সেটাই হয়েছে, আমি হঠাৎ হঠাৎ চোখের সামনে দেখছি এই স্টল ওই স্টল, কিছু দেখে না গেলেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। আর সেটা আমার বেশি কম সময় লেগেছে আমার মনে হয়। আর একটা হলো যে একটু আমি বলবো একটু বইগুলোকে দেখো, একটু বইগুলোকে নাড়াচাড়া করে তারপর কেনার ডিসিশন নিও, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি এবারে সেটা ভীষণভাবে উপলব্ধি করেছি যে একটা খুব তাড়াহুড়োর মধ্যে না গিয়ে যদি একটু সময় নিয়ে যাওয়া যায় না, বইগুলোকে খুব ভালো করে দেখা যায়, দেখে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর কেনার ডিসিশন নেওয়া যায়। তো এটাই ছিল আমার বলার। এবার আমি বইগুলো দেখানো শুরু করছি। আচ্ছা, সেকেন্ড দিন আমি যেটা একটা ভেবে গেছিলাম যে এই বইটা আমি নেব, এই বইটা আমি আসলে প্রথম দিন গিয়ে আমি দেখেছি। এবার প্রথম দিন গিয়ে দেখে আমি ঠিক শিওর ছিলাম না এটা নেব কি না, কিন্তু আমি তারপরে আমি আমি মেনলি কী কী বই নেব এটা বেশিরভাগটাই আমি দেশ যে ম্যাগাজিনটা বেরোয় সেই বই সংখ্যা থেকেই মোটামুটি দেখেছি যে কী কী নতুন বই কোথা থেকে কী বেরোচ্ছে। তো যাই হোক, এই বইটা আমার নেওয়ার ইচ্ছা ছিল। এবার এই বইটা আমি সূচিপত্রটা দেখলাম দোকানে গিয়ে, এবং আমার খুব ভালো লাগলো, এটা আমার খুব ইন্টারেস্ট লাগলো, তো ওই জন্যই আমি নিয়েছি। এটা বেশ ভালো করেছে। এটা হচ্ছে বিন্দু বিসর্গ থেকে প্রকাশিত হয়েছে, সতীদাহ সমাজে, শাস্ত্রে, শিল্পে ও সাহিত্যে, সম্পাদনা অশেষ গাঙ্গুলি, অভিষেক চ্যাটার্জি। আমার সূচিপত্রটা দেখে বেশ ভালো লেগেছে। ভূমিকা তরুণ মুখোপাধ্যায়। সতীদাহ প্রথা পূর্ব আধুনিক বাংলার ধর্মীয় ও সামাজিক নির্মাণ, সুস্মিতা চক্রবর্তী লিখেছেন। নারীর আত্মবিসর্জন, সতীদাহ প্রথায় শোক ও সামাজিক নিপীড়ন, ডক্টর নান্টু আচার্য লিখেছেন। সতীদাহ প্রথা ও রাজা রামমোহন রায়, ডক্টর অরুণ চট্টোপাধ্যায় লিখেছেন। রামমোহন রায়ের সমাজ সংস্কার প্রসঙ্গে সতীদাহ প্রথা ও তৎকালীন নারী সমাজ, সোমা মুখার্জি লিখেছেন। সতীদাহ প্রথার রদ এবং রাজা রাধাকান্ত দেব বাহাদুর, নিবেদিতা গুহ লিখেছেন। সতীদাহ প্রথার রদ, ইংরেজদের ভূমিকা, শুভেন্দু মণ্ডল লিখেছেন। ধর্মীয় ও সামাজিক প্রভাব, অধুনা পূর্ব বাংলায় সতীদাহ প্রথার রূপায়ণ, প্রতীতি বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সতীদাহ বিরোধিতায় নারীদের বিস্তৃত স্বর, ইতিহাসের নীরব সংগ্রাম, ভাস্কর সিনহা লিখেছেন। সতীদাহ প্রথা শাস্ত্রে ও সাহিত্যে, তরুণ মুখোপাধ্যায় লিখেছেন। সতীদাহ প্রথা এবং হিন্দু শাস্ত্র একই খোদার ওপর খোদগিরি, সত্যজিৎ অধিকারী লিখেছেন। সতীদাহ ও বঙ্গীয় সমাজে মাতৃত্ববোধ, মাতৃহারা সন্তানের সামাজিক অবস্থান, ডাক্তার প্রসেনজিৎ সরকার লিখেছেন। সতীদাহ প্রথা বনাম নারীবাদ, মিতালি সামন্ত লিখেছেন। সতীদাহ ও নারীবাদ, শীর্ষেন্দু চক্রবর্তী লিখেছেন। জাতীয়তাবাদ ও নারী আত্মবিসর্জন, সতীদাহ প্রথার সমকালীন পুনর্পাঠ ও সাংস্কৃতিক প্রতীকীকরণ, দেবলীনা কুণ্ডু লিখেছেন। সতীদাহ প্রথা ও কৌটুম্বী সম্পত্তির লোভ, এক উপেক্ষিত কারণ, ডক্টর সোহিনী চক্রবর্তী লিখেছেন। সিনেমায় সতী ও তৎকালীন সমাজ, সৎ চলচ্চিত্রায়ন নাকি বিনোদন, ঋষিগোপাল মণ্ডল লিখেছেন। উৎপল দত্তের অগ্নিশয্যা নাটক একটি পর্যালোচনা, সঙ্গীতা মুখার্জি লিখেছেন। নারায়ণ সান্যালের উপমঞ্জুরি উপন্যাস প্রসঙ্গ সতীদাহ প্রথা, ডক্টর শিখা ঘোষ লিখেছেন। সতীদাহ প্রথা পরবর্তী বিধবা ও বিধবা বিবাহের যন্ত্রণা প্রসঙ্গ নাটক, পারমিতা টিকাদার লিখেছেন। সতীদাহ ও মনোবিজ্ঞান, শোক, প্রেম, সামাজিক চাপে আত্মহতি, ডক্টর সুবীর কুমার সেন লিখেছেন। তো এই ছিল সূচিপত্র, এটা ভীষণ ইন্টারেস্টিং।
সব জায়গায় উঠে এসছে এখানে, সব রকমের মনোভাব। তো এটা পড়ে আমি অবশ্যই জানাবো। এটা বিন্দু বিসর্গ থেকে প্রকাশিত। আচ্ছা, বইটার দাম হচ্ছে 325 আর পেজ সংখ্যা হচ্ছে 200। আচ্ছা, আগের দিন আমি দেখিয়েছিলাম পূর্ণগ্রহণ, যেটা আমি নিয়েছি দুর্বা প্রকাশনী থেকে। এইটা অ্যাকচুয়ালি আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আগের দিন আমার কী জানি কি মনে হলো আমি নিইনি। পরের দিন আমি আবার গিয়ে এটা নিয়েছি, সেকেন্ড দিন, মৈত্রী রায় মৌলিকের। কারণ মৈত্রী রায় মৌলিকের আমরা ঐতিহাসিক উপন্যাস পড়েছি, ঐতিহাসিক লেখা পড়েছি, কিন্তু মৈত্রী রায় মৌলিকের প্রেমের উপন্যাস খুব একটা আমার পড়া হয়নি। তো আমার মনে হলো এটা একটু পড়ে ওনার প্রেমের উপন্যাস লেখার জায়গাগুলো একটু দেখা উচিত, কীরকম মানে কীরকম উপন্যাস সেটা। তো সেটার জন্য এটা নিলাম। এটা এবছরই প্রকাশিত হয়েছে দুর্বা প্রকাশনী থেকে। এখানে যেটা লেখা আছে, সুদীপ্তা আর অদৃশ্যের সংসারে স্বামী স্ত্রীর দুটি পৃথক মানসিক বিন্দুতে অবস্থান। গ্রাম থেকে কাজ করতে আসা শ্যামলী প্রবেশ করে সুদীপ্তার সংসারে। শ্যামলীর নিজের জীবনও অস্থির, টালমাটাল। এই সময় ড্রাইভারের চাকরি নিয়ে সুদীপ্তার ভাই ধৃতিমানের বাড়িতে আসে নবম। সুদীপ্তা, শ্যামলী, ধৃতিমান, নবম প্রত্যেকটি মানুষের জীবন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও নিজস্ব পরিসরে একে অপরের নির্ভরশীল। পুরনো এবং নতুন সম্পর্কের টানাপোড়েনের এই গল্পে গুরুত্ব এবং মূল্যহীনতা চলে পর্যায়ক্রমে। আচ্ছা, তো গোল্লাছুট মৈত্রী রায় মৌলিকের, এটা 166 পেজের, আর এটার দাম হচ্ছে 300 টাকা। আচ্ছা, এই বইটাও আমার নেওয়ার ইচ্ছে ছিল। আমি ভেবে গেছিলাম বইমেলা থেকে নেব, কিন্তু প্রথম দিন এই বইটার দাম দেখে আমি আর নেওয়ার কথা ভাবিনি। তাই জন্য আমি অপারকাম অনুপম মুখোপাধ্যায়ের বইটা নিয়ে চলে এসেছিলাম। তো পরে আমি ভাবলাম যে না, ঠিক আছে, কারণ নিয়েই নিই। কারণ এই বইটা আমার সত্যি ভীষণ, মানে পড়ার থেকেও না, বইটার কভার, বইটার বিষয়বস্তু আমাকে ভীষণ আকর্ষণ করছিল। তো আমি বেশ ভালো করে পড়ে দেখে মনে হলো এটা নিয়েই নিই, তাই জন্য নিয়েছি। এবং এই সময়ই আমি আরও একটা কথা বলে দিই, আমি বেশ কিছু বই গিফটে পেয়েছি, তো আমি সেগুলো আর আলাদা করে উল্লেখ করছি না কোনগুলো। তো ওই জন্যেই আমি মানে ব্যাপারটা ম্যানেজও হয়ে গেছিলো আর কি। তো আমি নিজে নিলে হয়তো অত দামের বই বইমেলা থেকে নিতাম না, যেহেতু আমার কাছে গিফটের কিছু মানে টাকা চলে এসেছিলো। তো আমার মনে হলো যে না, এটা বইমেলা থেকেই নিয়ে নিই। তো ওই জন্যেই আর কি এই বইটা নিয়েছি। এটা বাগদি চরিত, সৃজিত জানার, তবুও প্রয়াস থেকে প্রকাশিত। আচ্ছা, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 302, দাম হচ্ছে 450। কী লেখা আছে আমি বলছি। নদীকেন্দ্রিক একটি কৌম সমাজের জীবন ইতিহাস বাগদিচরিত। শিলাবতী নদী তীরের একখণ্ড ভৌগোলিক পরিসীমা আসলে একটি জাতিসত্তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধভূমি। শ্রম, সততা, সংস্কার, উপাসনা, অসূয়া, অভিমান, প্রেম, হীনমন্যতার সাথে অবিমৃষ্যকারিতা, এইসব নিয়েই চরিত্ররা জীবন্ত ও গতিশীল। তবে ক্ষুধার লড়াইয়ের পাশাপাশি শত গুণে বড় হয়েছে মানুষ হিসেবে আত্মপ্রতিষ্ঠার লড়াই, জাতিসত্তার গা থেকে ছোট জাতের তকমা মুছে ফেলার তীব্র লড়াই। তারা পর্যদুস্ত কিন্তু অকুতভয়, আবার অনেক ক্ষেত্রে দশা ফিরলেও দিশাহীন তাদের জীবন। বাগদি চরিত একাধারে আত্মজৈবনিক, অন্যদিকে একটি বৃহত্তর জাতির যাপন চিত্রের দলিল। তো এটা ছিল বাগদি চরিত, সৃজিত জানার, তবুও প্রয়াস থেকে প্রকাশিত। আচ্ছা, তো আমি সেকেন্ড দিন যখন পারুলে যাই, পারুলে আমার যাওয়ার ইচ্ছার কারণ হচ্ছে যে আমি জানতাম যে কৌশিক মজুমদারের কৌশিক দাসের মুদ্রা রাক্ষস আর সম্ভবত আয়নাবাড়ি অভিক দত্তের, এই দুটো বই আমার একটু দেখার ছিল। আমি নেব না ভেবেই ছিলাম যে আমি নেব না বই দুটো এখন, কারণ আমার কৌশিক দাসের বইগুলো আগে শেষ করতে হবে, অভিক দত্তের অনেকগুলো বই আছে শেষ করতে হবে, তো আমি তারপর নেব। আর ওগুলো নেওয়াও কোনো প্রবলেম নয়, কিন্তু আমি একটু দেখতে চাইছিলাম বই দুটো, ওই কারণে আমি পারুলে ঢুকেছিলাম। তো আর রূপক সাহার বেশ কিছু বই বেরিয়েছে, সেইগুলো আমার একটু দেখার ইচ্ছে ছিল। তো সেগুলো দেখতে গিয়ে আমার এই বইটা হঠাৎই চোখে পড়ে, এবং এই বইটার যে বিষয়বস্তু সেটা আমার খুব মানে ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই এই বইটা নেওয়া। এবং সৌরভ চক্রবর্তীর লেখা আমি পড়েছি উদ্ভব লিঙ্গতে, আরও কিছু পড়েছি, তো সেই কারণে আমার বেশ ভালো লাগে সৌরভ চক্রবর্তীর লেখা।
তো আমি নিই এবং তারপর জানতে পারি যে এটা বেশ বেস্ট সেলারের জায়গায় পৌঁছে গেছে এবং সৌরভ চক্রবর্তীর কথা শুনি এবং ওনার এই বইটা নিয়ে পারুলের যে বইটা মানে এবছর বইমেলাতে প্রকাশিত হলো, সৌরভ চক্রবর্তী এটা প্রকাশের জন্য এসছিলেন। তো এইগুলো সব পরে হওয়ার পরে ভাবছি এখন যে ভালোই করেছিলাম তখন নিয়ে। তো যাই হোক, বইটার বিষয়বস্তুটা বলছি। আচ্ছা, বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 224 আর বইটার দাম হচ্ছে 350 টাকা। এবং বইটা আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, গেট আপটা মানে এত সুন্দরভাবে করেছে। আর মাঝে মাঝে এমন এমন কিছু ছবি আছে যেগুলো অসাধারণ, পেন্টিংসগুলো খুব অসাধারণ হয়েছে। তো বইটার গেট আপটা খুব সুন্দর হয়েছে। আমি এবার বিষয়বস্তুটা একটু বলছি। কলিকাতা 1830। ব্রিটিশ ভারতের রাজধানী তখন বিভক্ত হোয়াইট আর ব্ল্যাক টাউনে। এই কলিকাতা শহরেই হঠাৎ গুম হতে থাকলো একের পর এক বাইজি। আকস্মিকভাবেই কিভাবে যেন উধাও হয়ে যাচ্ছে তারা। কোথাও কোনো চিহ্নই নেই। দালালদের অভিযোগের সূত্র ধরে শুরু হলো পুলিশি তদন্ত। ক্রমশ উন্মোচিত হতে থাকলো শহরের ইতিহাসে হয়তোবা সবচেয়ে বড় স্ক্যান্ডাল। প্রবল প্রতাপশালী এক ধনাঢ্য জমিদার এবং তার পরিবারের নারকীয় কুকীর্তি। সেই কেচ্ছার সঙ্গে একে একে জড়িয়ে পড়ল সমসাময়িক আরও অনেক রাঘব বোয়ালের নাম। ঘটনাচক্রের তারাও সকলে অভিজাত জমিদার শ্রেণী। স্বয়ং বড়লাট উইলিয়াম বেন্টিংয়ের নামও জড়িয়ে পড়ে এই ঘটনায়। কিন্তু বর্তমান ইতিহাসে সেই ঘটনার কোনো উল্লেখ নেই। কী সেই ঘটনা যাকে ধামা চাপা দেওয়ার জন্য এত আয়োজন? কে সেই নরপশু জমিদার যার অপরিসীম লোভ, বিদংশা, ইন্দ্রিয়াশক্তি আর যৌন বিকৃতির শিকার একের পর এক অপরূপা সব নারী? নৃত্যগীত ছিল যাদের পেশা, কিছুটা ভিক্টোরিয়া ও নীতিবাদ মানসিকতার প্রভাবে আর কিছুটা পরবর্তী প্রজন্মে হিরণ্ময়ের নীরবতায় কালের গর্ভে একসময় চাপা পড়ে যায় শোষণ, বঞ্চনা ও প্রতারণার সেই কুখ্যাত ইতিহাস। যুগপৎ ধর্ষকামী ও মর্ষকামী সেই অন্ধকার সময়ের পর্দা, যার পিছনে অশ্রুত রয়ে গেছে অনেক নুপুরের ধ্বনি, অনেক অস্ফুট কান্না, অনেক হাহুতাশ, দীর্ঘশ্বাস। পুনরায় উন্মোচিত হচ্ছে সৌরভ চক্রবর্তীর দুঃসাহসিক ঐতিহাসিক থ্রিলার রাজনর্তকী উপন্যাসে। এটা নিয়ে উনি যেটা বললেন যে সেই সময় অনেক বাইজিকে এইভাবে উধাও করে দেওয়া হয়েছে, কি হয়েছে তাদের সাথে, এগুলো সব চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তো এটা একটা ওই রকমই সত্য ঘটনা অবলম্বনে এই উপন্যাসটা লেখা। সেই সময়কালে এই ঘটনাটা ঘটেছিল, মানে এটা হচ্ছিল অনেকদিন ধরে। তো সেইটা নিয়েই আর কি উনি লিখেছেন। তো বেশ ইন্টারেস্টিং। এই ছিল রাজনর্তকী সৌরভ চক্রবর্তী লেখা। আচ্ছা, এবার আমি দেখাবো কিছু বই যেটা আমি খোয়াব নাম থেকে নিয়েছি। এখানে আমি এই উবায়দ হকের বইটা পেয়ে গেলাম, তো এটা নিলাম। এইটার বিষয়বস্তু আমার বেশ ভালো লাগলো। তেইলাচোরা উবায়দ হক। উবায়দ হকের লেখা তো আমার ভীষণই ভালো লাগে। আমি জলেশ্বরীটা পড়েছি, আর উন্মাদ আশ্রম আমার কাছে আছে, যেটা নতুন বেরিয়েছে। জল নেই পাথরটাও পড়বো খুব তাড়াতাড়ি, ইচ্ছে আছে। তো এটা একটা তেইলাচোরা উবায়দ হকের লেখা। আচ্ছা, বইটার পেজ সংখ্যা হচ্ছে 101 আর বইটার দাম হচ্ছে 150 টাকা। এখানে যেটা লেখা আছে, বংশাল এলাকার সন্ত্রাসী নাদির গুন্ডা এলাকার মানুষ ভয় পায়, এড়িয়ে চলে, আড়ালে গিয়ে গালি দেয়, অভিশাপ দেয়। ভালো ছেলেরা তার সাথে মেশে না, অভিভাবকেরা নিষেধ করেছেন। কিন্তু যখন এই এলাকার মানুষের উপর জমদূতের মতো পাকিস্তানি হানাদাররা আক্রমণ করলো, তখন এই নাদির গুন্ডাই পুলিশ ফাঁড়িতে হাজির হয়েছিল তার সাঙ্গপাঙ্গ নিয়ে। ভয় দরজায় খিল দিয়ে সবাই যখন কাঁপছে, এই নাদির গুন্ডাই মেশিন গান দিয়ে গুলির বর্ষণ করছিল পাকিস্তানি সেনাদের ওপর। বেশিক্ষণ টিকতে পারেনি, পাকিস্তানিরা পিট্টান দিয়েছিল। সবাই তখন বলাবলি করছিল নাদিরের মতো আরও কয়েকটা ছেলে থাকলে পাকিস্তানিরা পাত্তাই পেত না। পাকিস্তানিদের ভয়ে রেশনের দোকান তখন বন্ধই থাকতো। এলাকার মানুষ না খেয়ে দিন যাপন করছে। তখন এই নাদিরই দোকান ভেঙে সবার ঘরে রেশন পৌঁছে দিল। অভিশাপ দেওয়া মায়েরাও হাত তুলে দোয়া করেছিল নাদির গুন্ডার জন্য।
নাদির ধরা পড়ল এপ্রিলের শেষ ভাগে। পাকিস্তানের দালাল গ্যাদাগুন্ডা তাকে ধরিয়ে দিয়েছিল, নয়তো মাথামোটা পাকিস্তানিদের সাধ্য ছিল না তাকে খুঁজে বার করে। তারপর তাকে আর কখনো দেখা যায়নি। নাদির গুন্ডার মতো এরকম অজস্র ছেলে যারা সমাজের চক্ষুশূল ছিল, তারাই সবচেয়ে আগে নির্ভয় যুদ্ধে যোগ দিয়েছিল। তারাই বন্দুকের সামনে বুক চিতিয়ে ধরেছিল, তার বুক পার হয়ে যাতে গুলিটা দেশের মানুষের গায়ে না লাগে। তারা হয়তো সমাজের মান বাঁচানোর ছেলে ছিল না, তারা সমাজের প্রাণ বাঁচানো ছেলে। তো এই ছিল টাইলাচোরা ওবায়দ হকের। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আমি একটা দুটো পড়েছি, আমার মোটামুটি ভালো লেগেছিল। আমার পড়ার ইচ্ছে ছিল ওনার বই, কারণ উনি এখন শুনেছি আমি উনি জীবিত নেই, উনি মারা গেছেন বেশ কয়েক বছর হলো। তো খোয়াব নাম থেকে এই বইটাই আমি পেলাম এবং আমার ইন্টারেস্টিং লাগলো, তাই জন্য ওই বইটা নিলাম। আর একটা বইও নিয়েছি, আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে অপরাধ ও অপরাধীর মনোজগৎকে ঘিরে উপন্যাস, ফাঁদ, শীর্ষ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 190 আর দাম হচ্ছে 300 টাকা। এখানে যেটা লেখা আছে, নিষ্পৃহ নিরাসক্তভাবে প্রথম খুনটা যখন করেছিল তখন সে নেহাতি কিশোর। কাজটা করার পর বুঝেছিল এই প্রবৃত্তি তার সহজাত, পরের খুন নেশার ঘোরে। তবুও ভালোবাসার টানেই সে ঘর বাঁধতে চেয়েছিল, মুক্তি চেয়েছিল দম বন্ধ করা অন্ধকার এক আবহ থেকে। ভালোবেসেছিল একটি মেয়েকে, সেই ভালোবাসার টানেই আরও দুটো খুন। কিন্তু সেই ভালোবাসা কি তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারলো, নাকি নিয়ে গেল আরও এক অতলান্ত অন্ধকারে? অপরাধ অপরাধীর মনোজগৎ, সেই মনোজগতের খোঁজে আবর্তিত হয়েছে এই উপন্যাস। সেই খোঁজের জন্য ঋণ আছে আইনজীবীদের বাস্তব অভিজ্ঞতার, আর আছে সেই সমাজের চিত্র যে সমাজ আসলে অপরাধী তৈরি করে। এই ছিল ফাঁদ, শীর্ষ বন্দ্যোপাধ্যায়। এরপর আর একটা নন ফিকশন আছে শীর্ষ বন্দ্যোপাধ্যায়েরই লেখা, এইটাই নাকি লেখার সময় উনি মারা যান। তো আমার শহর বইটার নাম, শীর্ষ বন্দ্যোপাধ্যায়। বইটার প্রচ্ছদটা অসাধারণ, এটা দেখেই আমি নিলাম। এবং বইটার লেখাগুলোও বেশ ভালো, আমি বেশ কিছুটা পড়েছি, ভীষণ ভালো লাগলো, তারপরেই নিয়েছি, মানে অনেকটা পড়ে আমি দেখে তারপরেই নিয়েছি, তো বেশ ভালো লাগলো। আচ্ছা, দাম হচ্ছে এটার 250 টাকা আর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 124। আমার শহর শুধু শহর বা পাড়ার কথাই বলবে না, এমন কিছু লোকের কথাও বলবে যাদের আপনারা চেনেন না। আবার বলা যায় না, এমনও হতে পারে যে লোকগুলোর কথা শুনে আপনাদের মনে পড়ে গেল নিজেদের পাড়ায় ঠিক ওই রকমই কারো কথা। কারণ ছিটলেমি, ফাজলামি, বদমাইশি এবং কখনো ভালো মানুষইও বেশ সংক্রামক একটা ব্যাপার। তাছাড়া যে মানুষগুলো কলকাতা ছেড়ে আর শহরতলি বা মফস্বলের দিকে ছড়িয়ে পড়েছে, তারাও তো বুকের ভেতর করে আগলে নিয়ে গেছে এক টুকরো কলকাতা, তার রসবোধ, তার সব সমস্যা চুটকিতে উড়িয়ে দিয়ে ভালো থাকার ক্ষমতা, অন্যের প্রতি তার সহমর্মিতা। সেই মনুষ্যত্বের কথা থাকবেই লেখায়, থাকবে তাদের ছোট ছোট সুখ দুঃখ, তাদের পাওয়া না পাওয়ার গল্পগুলো, থাকবে হারিয়ে যাওয়া ঘর বাড়ি রাস্তাঘাটের কথা, স্কুলের দারোয়ান থেকে হেড অফিসের বড়বাবুর নাম না জানা গুড সামারিটান যে ছুটন্ত ট্রাফিকে থামিয়ে খোঁড়া কুকুরকে রাস্তা পার করিয়ে দেয়, তার কথা থাকবে। যাদের নিয়ে আমার শহর, আপনার শহর। এই ছিল আমার শহর, শীর্ষ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একটা বই আমি এখন পড়ছি, আমার বেশ ভালো লাগছে, এটা নিয়েছি আমি ক্যাফে টেবিল থেকে, 7 সেন্স অদৃশ্য উপস্থিতি। ক্যাফে টেবিলের বই আমি অন্য সময় নিই, বাট এইটা আমি নিলাম, মানে আমার শাওনের লেখা পড়তে খুব ইচ্ছা হচ্ছিল, শাওনের কোনো লেখা আমি পড়িনি, তো আমার জাস্ট একবার পড়ে দেখার ইচ্ছে ছিল, তো সেই কারণেই নিয়েছি। তো মোটামুটি ভালোই লাগছে, এখন অবধি আমার শেষ হয়নি, শেষ হলে আমি জানাবো নিশ্চয়ই। আর এই বইটা একটা 7 সেন্স, একটু অন্যরকম প্লটটা, অনেকটা ওই মানি স্কোয়ারে একটা স্ক্যারি হাউস ছিল না, ওখানে গিয়ে যেরকম এক্সপিরিয়েন্স হয়েছিল আমার বাবারে, সে সাংঘাতিক ব্যাপার। তো মানে এমনি বেশ মজা হয়েছিল, বাট লাস্টের দিকে একটু হয়ে গেছিলো। তো যাই হোক, তো সেইটার কথা মনে পড়লো যে এরকম আরও অনেক জায়গাও আছে বাইরে। তো সেই ধরনের মতন করেই গল্পটা লেখার শুরুটা হয়েছে, তার সাথে অন্যান্য অনেক কিছু আছে, সেটার কথা মনে পড়লাম এটা পড়তে গিয়ে। আর এটা হচ্ছে একটা বই, 7 সেন্স অদৃশ্য উপস্থিতি, শাওনের লেখা। আচ্ছা, বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 168,
বইটার দাম হচ্ছে 200 টাকা। আর বইটা এবছরই প্রকাশিত হয়েছে, জাস্ট এই বইমেলাতেই প্রকাশিত হয়েছে। এখানে যেটা লেখা আছে, মানুষের সবচেয়ে আদিম এবং শক্তিশালী আবেগ হলো ভয়, আর সবচেয়ে আদিম ও অদম্য ভয় হলো অজানার আতঙ্ক। ভয়ের কোনো আকৃতি নেই, অবয়ব নেই, অথচ ভীষণ রকম আছে, যা কিছু বোধের বাইরে, তাই নিয়েই আমাদের রহস্য। নিস্তরঙ্গ নৈশব্দের চাদর গায়ে দিয়ে নীরবে ঘুমিয়ে থাকে, জানান দেয় নিজের অদৃশ্য উপস্থিতি। ওরা 5 বন্ধু পাহাড়ের কোলে ছুটি কাটাতে গিয়ে অনুভব করলো এই রকমই কোনো এক অদৃশ্য উপস্থিতি, যা কিনা অস্তিত্বের পরেও অবশিষ্ট অস্তিত্ব, যেখানে আছে অবয়বহীন এক দুনিয়া। 5 বন্ধুকে তাড়া করে বেড়ায় এই অসহনীয় ত্রাস। ওরা অমুক শীতলতার আবর্তে ক্রমশ হারিয়ে যেতে থাকে, আর আশ্চর্য আবিষ্কারের মতো অন্ধকারের মধ্যে শেষের পরে শুরু হয় এক অব্যক্ত হিমশীতল আধার। এরপর পরম্পরা থেকে আমি 2টো বই নিয়েছি। পরম্পরার এই বইটা দেখে আমার বেশ ভালো লাগলো। ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায়ের কথা আমি শুনেছি, ওনার কোনো একটা সেমিনারে মনে হয় আমি গেছিলামও, ওনার সাথে অনেকবারই দেখাও হয়েছে, বইমেলাতেও আমার দেখা হয়েছে। তো ওনার লেখা শূন্য পেলেও চলবে, বয়ঃসন্ধির সমস্যা ও আরও কিছু, বেশ কিছু জায়গা আমার বেশ ভালো লাগলো দেখে, তার জন্যই বইটা নেওয়া। দেখতেও ভীষণ সুন্দর। আচ্ছা, 152 পেজ বইটার এবং 200 টাকা দাম। এটা একটা নন ফিকশন এবং এটা ভীষণভাবেই বয়ঃসন্ধিকালের জন্য লেখা। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় বয়ঃসন্ধি। বয়ঃসন্ধির সাক্ষ্য বেয়েই শৈশব থেকে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক হয় মানুষ। এই সময়টাকে নানাভাবে বুঝতে চাইলেও অভিভাবকরা প্রায়ই এর ধরতাই পান না। কেবলমাত্র পড়াশোনা নয়, শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক বোধের বিস্তারিত ক্ষেত্রসমূহ নিয়ে যে সন্ধিবেলা, সেখানে অভিভাবক এবং সন্তানের পারস্পরিক বোঝাপড়াটুকু জরুরি। ভালো বাবা মা হওয়ার কোনো স্কুল বা কলেজ হয় না। আধুনিক জেটগতির অভিভাবকত্বের নানান সিদ্ধান্ত নিয়ে অভিভাবককুল তাই সংশয়। বয়ঃসন্ধির অভিভাবকত্ব নিয়ে এই বইটির নানান গুরুত্বপূর্ণ দিকের আলোচনা তাদের সেই সংশয় কাটিয়ে তুলতে সাহায্য করবে। পরম্পরা থেকে আর একটা উপন্যাস নিলাম। ওখানে যিনি ছিলেন দোকানে, উনি আমাকে এই উপন্যাসটা নেওয়ার জন্য বললেন, এই বইটা নেওয়ার জন্য। এটা আনন্দলোকে বেরিয়েছিল পূজাবার্ষিকীতে, এবং এটা প্রচণ্ড ভালো একটা উপন্যাস বললো। এমনকি উনি বললেন যে আপনি পড়ে উনি এমনও কথা বলেছেন যে কেউ যদি পড়ে ভালো না লাগে তো পয়সা ফেরত দিয়ে যেতে পারে। ভীষণই ভালো, এত ভালো উপন্যাস, এত সাড়া ফেলেছিল আর কি উপন্যাসটা। তো এটা নিলাম আমি। কলঙ্ক রচনা, পিনাকি ঠাকুরের লেখা। পরম্পরার এই বুকমার্কটাও আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর, ভীষণ কিউট, আঁকাটা ভীষণ সুন্দর। একশো 76 পেজে, আর বইটার দাম 225। কল্পনাপ্রবণ একটি মেয়ের রচনা দুর্ভাগ্য আর বিষাদের চাপে জীবনযুদ্ধে প্রতিহত হতে হতে শেষ পর্যন্ত হয়ে পড়ে ভয়াবহ এক ডিপ্রেশনের শিকার। ডিপ্রেশন থেকে অসুখ, এবং তাকে নির্বাসিত করা হয় মনোরোগীদের এক অচেনা জগতে। রচনার পাশাপাশি তার বন্ধুরা তাদের পড়াশোনা আর প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতার চাপ এবং হঠাৎ বদলে যাওয়া এক নতুন সময়ও চরিত্র হয়ে উঠেছে উপন্যাসে। নতুন প্রজন্মের অন্যতম অগ্রগণ্য কবি পিনাকি ঠাকুরের প্রথম উপন্যাস কলঙ্ক রচনা 2003-এ শারদীয় আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে অভিনন্দিত হয়েছিল সংবেদী পাঠকদের কাছে। এই উপন্যাস যেন একই সঙ্গে বুক ভেঙে দেওয়া প্রেম, সর্বস্ব হারানোর পরেও জীবনের দিকে ঘুরে দাঁড়াবার এক মহাকবিতা। আচ্ছা, প্রতিক্ষণ থেকে আমি ঠিক করেছিলাম এটা নেব, তো এটা নিয়েছি। আদি ভারতের ইতিহাস রচনা, বিতর্ক, বিরুদ্ধতা, বিনিময়, মীরা বিশ্বনাথন ও প্রত্যয় নাথের সঙ্গে কথোপকথন, রণবীর চক্রবর্তী। এখানে লেখা আছে যে ধর্মকে ইউরোপীয় অর্থে রিলিজিয়ানের সঙ্গে একাশনে বসানোর প্রবণতার তিনি বিরোধিতা করেছেন এবং জোর দিয়ে বলেছেন ঐতিহাসিক রচনার ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক ধারাতেই ধর্মীয় পরিচিতির গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। অশোক থেকে শুরু করে দক্ষিণ ভারতের চোল রাজারা পর্যন্ত ইতিহাসের বিভিন্ন পর্যায়ে শাসকরা কেউই নির্দিষ্ট একটি ধর্মবিশ্বাসকে সমর্থন করার বা তার বিরোধিতা করার বাঁধাধরা পথ অনুসরণ করেননি। প্রাথমিকভাবে ঔপনিবেশিক শক্তিগুলি
ভারতীয় ইতিহাস বিষয়ক যে বিকৃত ধারণা প্রচার করেছিল এবং পরবর্তীকালে অসহিষ্ণুতার প্রচারকরা যার জেট টেনে নিয়ে চলেছে, যে দৃষ্টিভঙ্গি ধর্ম বিশ্বাস ভিত্তিক পরিচিতিগুলোকে একমাত্রিক সত্তা হিসেবে তুলে ধরে, অধ্যাপক চক্রবর্তী সেই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন। ভারতবর্ষের সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সহজাতভাবে নিহিত বহুত্বের ভাবনার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ঐতিহাসিক চর্চার লক্ষ্য অতীতকে গৌরবান্বিত করা বা জাতীয় অহমিকাকে উৎসাহ যোগানো নয়। এই চর্চা ও বর্তমানকে অনুধাবন করা ব্যাখ্যামূলক তরিকা হিসেবে কাজ করে, কারণ অতীতের সঞ্চিত অভিজ্ঞতাই বর্তমানকে তার নির্দিষ্ট গড়ন দেয়। এটা 48 পেজের লেখা, একটা 125 টাকা দাম। আচ্ছা, এইটা একটা বই পূরবী গুড়িয়ার অতলান্ত। এইটা মৃতি থেকে প্রকাশিত হয়েছে। এটা 176 পেজের বই, 311 টাকা দাম। বিংশ শতাব্দীর প্রথম দিকে অতল সমুদ্রের গহ্বরে চিরতরের জন্য হারিয়ে গিয়েছিল এক প্রকাণ্ড জাহাজ। এটা টাইটানিক নিয়েই লেখা। বিংশ শতাব্দী ও পরবর্তী সময় আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের সলিল সমাধি নিয়ে অনেক আলোচনা, লেখালেখি ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু হোয়াইট স্টার লাইন্সের এই বিলাসবহুল জাহাজটি শীতের রাতে এত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও বরফের ডুবো পাহাড়ে ধাক্কা লাগার কয়েক ঘন্টার মধ্যে ডুবে যাওয়া, জাহাজে পর্যাপ্ত সংখ্যক লাইফবোট না থাকা, বারবার বিপদ সংকেত বার্তা পাওয়া সত্ত্বেও অনতি দূরে থাকা একটি জাহাজের সাড়া না দেওয়া যথেষ্ট রহস্য এবং সন্দেহের উদ্রেক করে। রহস্য ও রোমাঞ্চের কারিগর হিসেবে লেখিকা এই ঘটনার উপর ভিত্তি করে অসামান্য এক রহস্য উপন্যাস রচনা করেছেন, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, মানুষের আদিম প্রবৃত্তি, মানব সভ্যতার লোভ ও লালসার ইতিহাস। লেখিকার লেখনীতে উঠে এসেছে বিংশ শতাব্দীর তৎকালীন আর্থসামাজিক পরিস্থিতি, সামাজিক শ্রেণীবিন্যাস এবং সমাজের উপরতলার মানুষদের বিলাসবহুল জীবনচর্যা। লেখিকা সুদৃঢ় লেখনীতে প্রাণবন্ত হয়ে উঠেছে উপন্যাসের চরিত্রগুলি। ঘটনাবহুল এই উপন্যাসের মাধ্যমে লেখিকা তার নিজের মতো করে ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন। অতল মহাসাগরের ব্যাপ্তির সঙ্গে তুলনীয় এই উপন্যাসের নাম অতলান্ত। আচ্ছা, অন্তরীপ থেকে আমি কিছু নেওয়ার মতন ইচ্ছা ছিল না, কারণ অন্তরীপ থেকে তো অন্য সময়ও নেওয়া যায়। তাও এই বইটার লেখা আমার খুব ভালো লাগলো। আর নন ফিকশান আমি একটু ভালো সবসময় খোঁজে থাকি, বইমেলায় গেলে বিশেষ করে, যেহেতু বিভিন্ন বই দেখা যায়, আমি নন ফিকশানটা বেশি খোঁজার চেষ্টা করি বইমেলায়, ভালো কিছু নন ফিকশান। এটা আমার ভীষণ ভালো লাগলো লেখাগুলো পড়ে। নন ফিকশান হিসেবে এই বইটা কিন্তু কেউ দেখতে পারো, বেশ ভালো লেখা আছে। হাফ প্যাডেল, লেখার ধরনটাই অন্যরকম, আর প্রচ্ছদটা তো অসাধারণ। হাফ প্যাডেল, অনিমেষ বৈশ্য। বইটার পেজ সংখ্যা হচ্ছে 185 আর দাম হচ্ছে 260। এখানে যেটা লেখা আছে, ভাঙা পাঁচিলের গায়ে যেমন নবীন গাছের চারা ফুঁড়ে বেরোয়, এই বইয়ের লেখাগুলোও তেমনই। কুলগোত্রহীন লেখার অক্ষরে মিশে থাকে জীবনের শ্বাস প্রশ্বাস। কখনো হাফ প্যাডেলে দিগন্তের দিকে ধেয়ে যাওয়া, কখনো মফস্বলের গলিতে উড়িয়ে দেওয়া ভালোবাসার কাগজকুচি। প্রতিটি লেখাই যেন যেমন খুশি লেখার প্রতিযোগিতায় নেমেছে। শেষ পর্যন্ত যা পড়ে থাকে তা হলো ছায়া ঢালা পিছুটান, যার আগামুড়ো খুঁজতে গিয়ে হঠাৎ দেখা হয়ে যায় বাংলার নদী মাঠের সঙ্গে। চারদিকে শিমুল তুলোর মতো উঠতে থাকে ভালোবাসা। জয়ঢাক থেকে দুটো বই নিয়েছি। একটা হচ্ছে বিষবৈদ্য 1, দেবজ্যোতি ভট্টাচার্যের। আচ্ছা, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 224 আর দাম হচ্ছে 425 টাকা। এখানে যেটা লেখা আছে, তক্ষকের সাক্ষাৎ শিষ্য, প্রধান শত্রু মহাগুরু ত্রিলোক আথুরি তার গুরু। বিষবিদ্যায় দীক্ষা পেতে গুরুর কাছে জীবন মরণের পরীক্ষা দিতে হয়েছিল তাকে। সেই পরীক্ষার কাহিনী দিয়েই শুরু হয় এই গল্পমালা। বিষবৈদ্য সনাতনের বেশ কিছু অগ্রন্থিত অভিযানকে হাজির করলো বিষবৈদ্যের ভক্তদের জন্য। আবারও একটা নন ফিকশন, এবং আমার বেশ পছন্দ হলো টপিকটা, ডারউইনের ডায়েরি। চার্লস ডারউইনের অসম্পাদিত মূল ডায়েরি নোটবুক অবলম্বনে একটি সমুদ্র অভিযান, যা সভ্যতার দিশা বদলে দিয়েছিল। এটাও দেবজ্যোতি ভট্টাচার্যেরই লেখা। এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 251 এবং তার দাম হচ্ছে 370 টাকা। এটা একটা বিজ্ঞান ভিত্তিক লেখা, তো বেশ ভালো লাগলো এটা।
এবার একলব্য প্রকাশনী থেকে আমি কয়েকটা বই নিয়েছি। সেটা হচ্ছে একটা হচ্ছে অভিরাজ সিরিজের কলকাতা মার্ডার্স, দীপ চক্রের লেখা। এদের এই পেজ মার্কারগুলো বেশ কিউট। তাই বইটা হচ্ছে 176 পেজের, আর দাম হচ্ছে 300 টাকা। এখানে যেটা লেখা আছে, ইন্সপেক্টর অভিরাজ সেন কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড শাখার ডেপুটি অফিসার। তার তদন্ত করার পদ্ধতিটি আর 5জন পুলিশ অফিসারের থেকে অনেকটাই আলাদা। নিজের উপরে অগাধ বিশ্বাস তার। প্রতিটি কেসের কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে একদিকে তিনি যেমন সন্দেহভাজন ব্যক্তিদের নিখুঁত জেরা করেন, ঠিক তেমনই অন্যদিকে বৈজ্ঞানিক পদ্ধতির সুবিধাটুকু নিয়ে ক্রাইমের সাথে ক্রিমিনালের একটা যোগসূত্র নির্মাণ করেন। তার তৈরি করা এই পথেই কলকাতার বুকে ঘটে যাওয়া একের পর এক মার্ডার কেস সলভ হয়ে যায় নির্দ্বিধায়। শুধুমাত্র রহস্য উদ্ঘাটনের বর্ণনা নয়, সাম্প্রতিক অতীতে কলকাতা শহরে ঘটে যাওয়া এবং সংবাদপত্রে স্থান পাওয়া ঘটনাগুলোকে স্থান কাল পাত্র ভেদে কিছুটা পরিবর্তন করে এই বইয়ে তুলে ধরা হয়েছে। এই বইয়ে মোট 2টো উপন্যাস, একটা উপন্যাসিকা এবং একটি বড় গল্প আছে। এই বইয়ের প্রতিটি লেখার মধ্যেই মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার আর সেই অন্ধকারে মিশে থাকা অপরাধবোধের প্রবৃত্তিগুলোকেই তুলে ধরা হয়েছে। আর একটা অভিরাজ সিরিজেরই শ্যাডোজ ওভার কলকাতা, এটা এই বছরই প্রকাশিত হয়েছে বইমেলায়, দীপ চক্রের লেখা। এটা হচ্ছে 239 পেজের আর 370 টাকা। ইন্সপেক্টর অভিরাজ সেনের তদন্ত করার পদ্ধতি আর 5জন পুলিশ অফিসারের থেকে অনেকটাই আলাদা। রহস্যের গভীরে গিয়ে সব কিছু খুঁটিয়ে দেখা ওর অনেক দিনের স্বভাব। ভরসা রাখেন নিজের কর্মক্ষমতা এবং সহকারী পুলিশ অফিসারদের উপর। নিজেকে একজন লিডার হিসেবে দেখতেই বেশি পছন্দ করেন। সবসময় টিম হিসেবে কাজ করেন। প্রতিটি কেসের কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে একদিকে তিনি যেমন সন্দেহভাজন ব্যক্তিদের নিখুঁত জেরা করেন, ঠিক তেমনই অন্যদিকে বৈজ্ঞানিক পদ্ধতির সুবিধাটুকু নিয়ে ক্রাইমের সাথে ক্রিমিনালের যোগসূত্র নির্মাণ করেন। তারই তৈরি করা পথে কলকাতার বুকে ঘটে যাওয়া একের পর এক মার্ডার কেস সলভ হয়ে যায় নির্দ্বিধায়। প্রতিটি কেসের পট, মোটিভ, ক্রাইম করার পদ্ধতি ভিন্ন, আর তাই পুলিশি অনুসন্ধান প্রক্রিয়াও পৃথক। শুধুমাত্র রহস্য উদ্ঘাটনের বর্ণনা নয়, বিগত 3 বছরে কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া এবং সংবাদপত্রে স্থান করে নেওয়া ঘটনাগুলোকেই স্থান কাল পাত্রভেদে কিছুটা পরিবর্তন করে এই বইয়ে তুলে ধরা হয়েছে। এই বইয়ের 4টি উপন্যাসিকার মধ্যেই মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার আর সেই অন্ধকারে মিশে থাকা অপরাধবোধের প্রবৃত্তিগুলোকেই তুলে ধরা হয়েছে। ক্রাইমের পিছনে যে মনস্তাত্ত্বিক ওঠাপড়া জুড়ে থাকে সেটাকেই ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। আচ্ছা, আর একটা বই এখান থেকেই নিয়েছি, একলব্য প্রকাশনী থেকে, ভাগীরথী ও বাগমতী কর্ণশীলের লেখা। আচ্ছা, বইটি পৃষ্ঠা সংখ্যা 272 এবং দাম হচ্ছে 350 টাকা। ভূতত্ত্ব বলে এ ভূভাগ অনেকগুলি ভূখণ্ড জুড়ে তৈরি হয়েছে। তাত্ত্বিকরা এদের মহাদেশীয় তল বলে। মানব সভ্যতাও তৈরি হয়েছে এমন অসংখ্য কালখণ্ড চক্র জুড়ে। এই সকল চক্রের পরিধি কোনো না কোনো সূত্রের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এই যুগসূত্রকেই আমরা ইতিহাস বলি। কিছু ইতিহাস প্রামাণিকতার কোষ্ঠীপাথরে যাচাই করা হলেও এই সিংহভাগই কল্পনা এবং কল্পনার নিরিখে নিকটতম যুক্তি সম্ভাবনার ফসল। ভাগীরথী, বাগমতী এই যুক্তি সম্ভাবনার ফসল। ইন্দো ইউনান যুদ্ধ থেকে শুরু করে মুঘল মারহাট্টা সংগ্রাম, লুম্বিনী উদ্যান থেকে শ্যামলী লাঞ্ছিত গৌড়ভূমি পর্যন্ত এর যাত্রাপথ। অলৌকিকতা, পুরাণ, ইতিহাস মিলামিশে কি জন্ম দিতে পারে অভূতপূর্ব কল্পমালার, তারই কথা বলা হয়েছে এই গ্রন্থে। আচ্ছা, এখান থেকে আরেকটি বই, বজ্রে তোমার বাজে বাঁশি, সেমন্তী মুখোপাধ্যায়। আচ্ছা, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 327 আর দাম হচ্ছে 400 টাকা। শেষ পর্যন্ত যা থাকে তা প্রেম। ঋদ্ধি কি এমন কোনো অতীতে ফিরে যাবে? অন্ধকার থেকে ঐশানীকে আলোয় ফেরানোর জন্য যে অতীতে রয়ে গেছে বৃষ্টিগন্ধ বিকেল, ঐশানীকে যে বোঝাতেই হবে প্রেম কাকে বলে, নয়তো ঐশানী প্রেমকে শুধু ঘৃণা করবে। বই পাড়ার গল্প লেখার পাশে ঐশানীকে নিয়ে ঋদ্ধি পাড়ি দিতে পারল কি অন্য জগতে? আর একটা বই, যেটাও একলব্য প্রকাশনী থেকেই নেওয়া, দীপিকা মজুমদারের লেখা, আমার পড়ার খুব ইচ্ছা ছিল, তো তার জন্য এই বইটা নিয়েছি, সিন্ধুজাত। এটা 142 পেজের একটা বই, 189 টাকা দাম। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রূপকথার দেশের মতো সুন্দর ছোট একটি দ্বীপ
সেন্ট্রোলিসিয়ায় রিয়ালিটি গেম শোয়ে অংশ নিতে আসা কার্লা হঠাৎই হারিয়ে যেতে থাকে আটলান্টিকের গভীরে। ভাগ্যক্রমে বেঁচে ফেরে সে কীভাবে? দ্বীপের উপকূলে সরকার থেকে এত নজরদারি কেন? জশুয়াকেই বা ঘন বর্ষা মনে আত্মগোপন করে কেন থাকতে হয়? বউবাজারের বনেদি বাড়িতে ঘটে যাওয়া চুরির সাথে কি এসব সম্পর্কযুক্ত? আটলান্টিকের তলায় কী রহস্য লুকিয়ে আছে? শেষ পর্যন্ত সবার সামনে আসবে কি সেই রহস্য, নাকি চিরতরে থেকে যাবে সিন্ধু জাতক রহস্য? জানতে হলে ভেতরের পাতায় সিন্ধু জাতকের সাথে অ্যাডভেঞ্চারে সামিল হয়ে পড়ুন আপনিও। আচ্ছা, বেঙ্গল ট্রাইকা থেকে এই বছর প্রকাশিত হয় একটা নতুন বই, যেটা আমি জাস্ট প্রচ্ছদটা দেখে ভালো লাগলো বলে নিলাম। ইচ্ছে ডানা, অনিন্দিতা নাথ। একটুখানি প্রথমের দিকটাও পড়ছিলাম, বেশ ভালো লাগলো, জানি না কেমন হবে। বইটার দাম 300 আর 168 পেজের। এখানে কোথাও কিছু লেখা নেই তাই বলতে পারলাম না, পড়ে অবশ্যই জানাবো। পত্র পাঠের আমি রিসেন্টলি একটা বই পড়েছি, শীতল মৃত্যুর ছোঁয়া, যেটা লিখেছে সুমন মণ্ডল। আমি ওটা নিয়ে কথাও বলেছি আমার অন্য একটা ভিডিওতে, চ্যানেলেই আছে। তো ওটার আরও 2টো পার্ট আছে, সেগুলো চাইলে দেখতে পারো, ওটা ভীষণই ভালো বই। তো এইটা এবার সিদ্ধার্থ পালের লেখা পড়ার আমার যেহেতু একটু ইচ্ছা হচ্ছিল, আমি আরেকটা বই নিলাম পত্রপাঠ থেকে, আলফা ব্লু, সিদ্ধার্থ পালের লেখা। আচ্ছা, এটার সেকেন্ড পার্ট বেরিয়েছে, কাঠমান্ডু কনস্পিরেসি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এটার পৃষ্ঠা সংখ্যা 143 আর দাম হচ্ছে 250 টাকা। এখানে যেটা লেখা আছে, এটা যদি পড়ে ভালো লাগে অবশ্যই আমি সেকেন্ড পার্টটাও নেব। কলম্বিয়ায় চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা নতুন করে জাগিয়ে তুলেছে ভয়ঙ্কর জাতি দাঙ্গার আশঙ্কা। যুযুধান পক্ষের শান দিচ্ছে তাদের অস্ত্রে। যে কোনো মুহূর্তে আরম্ভ হতে পারে রক্তের উৎসব। এই টালমাটাল পরিস্থিতিতে খবরের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঘটতে থাকা আরও কিছু অস্বাভাবিক ঘটনা। দেশের দক্ষিণ পশ্চিমে আমাজনের গভীর রেন ফরেস্টে চলছে অদ্ভুত হত্যালীলা। উজাড় হয়ে যাচ্ছে একের পর এক আদিবাসীদের গ্রাম। আতঙ্কিত মানুষগুলো কেন জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে? এর পিছনে কি রয়েছে অপদেবতার অভিশাপ, নাকি আরও ভয়াবহ কোনো সম্ভাবনা উঁকি মারছে উঁচু উঁচু মেহগনি এবং আগবা গাছের বিপদসংকুল ছায়ার আড়ালে? বন্ধু এবং পরিবেশ বিজ্ঞানী এভা মার্শালের আমন্ত্রণে কলম্বিয়ায় জঙ্গল হাইকিংয়ে এসে ভাগ্যের ফেরে রহস্য উন্মোচনের চক্রজালে জড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর। সে কি আদৌ পৌঁছতে পারবে রহস্যের মূলে? তার ঘুম না আসা শ্রান্ত চোখ দুটো একবারও কি পাবে শান্তির পরশ? এটা রুদ্র সিরিজের প্রথম লেখা আছে। পত্রপাঠ থেকে এই বইটা নিলাম। আর একটা কেয়া চ্যাটার্জি লেখা মৃতদেহের অন্তরালে, 232 পেজের, এবং এটার দাম হচ্ছে 325 টাকা। এটার ব্লাবটা পড়ে বেশ ভালো লাগলো। 5 বন্ধু রাকেশ, রোহিত, পিহু, আকাশ, নয়না কলেজ পাশ করার পর জীবনের গতিপথে ছিটকে যায় যে যার মতো। একসময় অস্বাভাবিকভাবে খুন হলো রাকেশ। তদন্ত শুরু হতেই বেরিয়ে এলো অতীতের এক অজানা রহস্য। ছায়া ঘনিয়ে এলো বাকি 4 বন্ধুর জীবনেও। কে খুন করলো বিখ্যাত শিল্পপতি রাকেশকে? কেন? কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একমাত্র রূপান্তরকামী অফিসার মৃত্তিকা রুদ্র কি পারবে এই রহস্যের সমাধান করতে? স্মেল অফ বুকস থেকে আরও 2টো বই নেওয়া হয়ে গেছে আমার। সেটা হলো একটা, এটা নির্বাণ রায়ের লেখা, এবছরই বেরিয়েছে, এটা খুব ভালো হয়েছে শুনলাম। শিমুল গাছা জায়গা সুবিধের না, নির্বাণ রায়ের লেখা। দুটো গল্প আছে, পেজ সংখ্যা 399, দাম হচ্ছে পেজ সংখ্যা 191, দাম হচ্ছে 399। না, শিমুল গাছা খুব একটা সুবিধের জায়গা না। ওপর দেখে আর 5টা খয়াটে মফস্বলের মতো মনে হলেও এই কথা আমি হলফ করে বলতে পারি যে জায়গা হিসেবে শিমুল গাছা মোটেই ভালো না। হ্যাঁ, 3 দিন ঘেরা একটা চওড়া নদী আছে, নদীর চড়ায় চড়ুই ভাতি আছে, লাল ইটের দেওয়াল, সবুজ মাধবীলতার পগেয়া চিমনিওয়ালা ভারী চমৎকার দেখতে সাহেবি বাংলো আছে, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের বাইরে এখনও লম্বা লাইন আছে, পাশে এগরোলটা চাউমিনটার দোকানও আছে, চ্যাংকা ছেলেপুলেরা স্কুলে যায়, মাঝে মধ্যে স্কুল কেটে দক্ষিণের মাঠে ফুটবল পেটায়, কোচিং শেষে সাই করে সাইকেল ফাটায়। তবুও আমি বলবো মশাই, শিমুল গাছার জায়গা মোটেই ভালো না। সূর্য ডোবার পরে দক্ষিণের জঙ্গলে এমন কিছু দেখা ও শোনা যায় যা দেখতে বা শুনতে না পাওয়াই ভালো। পরিত্যক্ত রেল কলোনি আর ভুলে যাওয়া সাহেব পাড়ায় ওঁত পেতে থাকে অন্ধকার।
শহরের নিচে প্রকাণ্ড নর্দমার গোলকধাঁধায় কারা যেন শিকার খোঁজে। শিমুলগাছা শুধু তার রহস্যদের আড়ালে আবডালে খাঁজে ভাজে লুকিয়েই রাখে না, কখন প্রকাশ্যে এনে সবার দাঁত কপাটি লাগিয়ে দিতে হয় তা ভালো করেই জানে। এখানে চলতে গেলে তেরে হিসেব নিকেশ কষে নিয়ে পা ফেলাই ভালো। পিকু, বৃষ্টি, তেন্ডুয়া আর ওদের বন্ধুরাও তো তাইই করে। তবু মাঝে মধ্যে হিসেব ঘেটে যায়। দক্ষিণের জঙ্গল থেকে দমকা বাতাস এসে এলোমেলো করে দেয় সব কিছু। স্মেল অফ বুকস থেকে নেওয়া আর একটা বই, ধীমহি সুফিন সিরিজের প্রথম বই, যেটা এবছরই প্রকাশিত হয়েছে, নববিন্দু বৃত্ত, সুবর্ণা চ্যাটার্জি ঘোষাল। আচ্ছা, 157 পেজের বইটি এবং এর দাম 325 টাকা। পুরো ভারত জুড়ে নৃশংস পদ্ধতিতে একের পর এক খুন হয়ে যাচ্ছে সমাজের উঁচু স্তরের মানুষ। তাদের একে অপরের সঙ্গে কোনো যোগ নেই, শুধু একটা ছেলে খুনি আসে রাক্ষসের মুখোশ পরে আর মৃতদের ওপর রেখে যায় ছোট্ট একটা করে মূর্তি। এই মূর্তির সঙ্গে মৃতদের কী বা সম্পর্ক কেউ বোঝে না। এগুলো কি সিরিয়াল কিলিং? কে রয়েছে এর নেপথ্যে? কোথায় বা সেই মূর্তিগুলোর প্রাসঙ্গিকতা? নিয়তির অলক্ষ্যে অঙ্গুলি হেলনে কাকতালীয়ভাবেই রহস্যে জড়িয়ে পড়ে দুটি মেয়ে। সম্মুখীন হয় এক অলৌকিক অভিজ্ঞতার যার ব্যাখ্যা মেলে না। সমস্ত ঘটনাবৃত্তের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে এমন এক অবতার, যার গর্জনে মানুষের অনাহত চক্র উন্মুক্ত হয়, যার ভয়াল রূপের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। তো এই হচ্ছে নববিন্দু বৃত্ত। এর সাথে একটা গাণিতিক থিওরিও আছে। তো এটা প্রথম বই ধীমহি সুফিনের। শপিসেন থেকে দুটো বই নিয়েছি। এটা হলো মৃত্যু পরবর্তী সংবাদ, অন্বেষা রায়ের লেখা। এটার দাম 340 টাকা, 160 পেজের। এখানে লেখা আছে, বৃষ্টির রাতে জনশূন্য মুম্বাইয়ের মুকেশ মিল এলাকা, পারিজাতকে নিয়ে ছুটে চলেছে অটো। তার বাংলোতে অডিশন দিতে ডেকেছেন। এখানে 4টে গল্প আছে, সূর্যমুখীর ছাই, সিঁড়ি, চৌধুরী হাভেলির অন্দরমহল আর মৃত্যুর পরবর্তী সংবাদ। প্রথম গল্পটায় হচ্ছে ওই পারিজাত যাবে এবং গিয়ে সেখানে কি হবে সেই অডিশনে গিয়ে সেটা নিয়ে। তারপরের গল্পটা হচ্ছে অনিন্দু কলের জন চৌধুরী হাভেলিতে কাজ করতে এসছে বিনোদ, তার গ্রামতুতো কাকা মোহন চাচার অনুরোধে। প্রথম দিন হাভেলিতে পা রেখেই সন্ধ্যের কাঁটা বিঁধে যায় বিনোদের মনে। প্রতি রাতে কে কাঁদে এই শতাব্দী প্রাচীন প্রাসাদে। তো এইটা নিয়ে লেখা হয়েছে। তারপরেরটা হচ্ছে ওইটারই সেকেন্ড পার্ট, সঞ্জয়ের একমাত্র বোন লিপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শেষেরটা হচ্ছে একঘর কবিতার মাঝে শুয়ে আছে অনিতা, সাফল্য আর সুখ উপচে পড়ছে জীবনে, তবুও সে আত্মহত্যা করেছে। পৃথিবী খুঁজে বেছে এনেছে নিজের মৃত্যুর দৃশ্য সাজাবে বলে। কেন? এটা খুন নয় তো? কনিশের সেটা সন্দেহ হয় এবং সেই নিয়েই গল্প। তো এই ছিল মৃত্যু পরবর্তী সংবাদ, অন্বেষা রায়। শপিজেন থেকে নেওয়া শেষ বই, কিছু প্রশ্নের উত্তর হয় না, স্থিতা সংস্থিতার লেখা। 234 পেজের, দাম হচ্ছে 320 টাকা। কম্পিউটার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার অধীরাজ চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিগত ইন্টারেস্টে নিজের বাড়িতেই প্যারানর্মাল বিষয়ে ওয়ার্কশপ আয়োজন করেন। আর সেই ওয়ার্কশপে যোগ দেন সর্বমোট 6 জন, যার মধ্যে আছে পূর্ণা জ্যাকসন। পূর্ণা আত্মার উপস্থিতি অনুভব করে আর দেখতেও পায়। পূর্ণা ওয়ার্কশপে লক্ষ্য করে সবার ছায়া পড়লেও অধীরাজের ছায়া পড়ে না, আর অধীরাজ মনের ভাবনা পড়ে নিতে পারে। একজন জীবিত রক্তমাংসের মানুষের পক্ষে এটা কী করে সম্ভব? এর উত্তর কি পাবে পূর্ণা? ওয়ার্কশপে অংশগ্রহণকারী বাকিরা কেন এসেছেন এই ওয়ার্কশপে? এই ওয়ার্কশপ কি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, নাকি একে একে সবাই জড়িয়ে পড়বে একে অন্যের জীবনে ঘটে যাওয়া নানা অতিপ্রাকৃত ঘটনায়? অতিপ্রাকৃত জগৎ থেকে স্বাভাবিক বাস্তব জীবনে অধীরাজ আর পূর্ণা কি পারবে সবাইকে ফিরিয়ে আনতে? আচ্ছা, বইটার দাম 234 আর পেজ হচ্ছে 300। বইটার পৃষ্ঠা সংখ্যা 234 আর দাম হচ্ছে 320 টাকা। বাকি যে বইগুলো দেখালাম তার মধ্যে অনেকগুলো গিফটে পাওয়া, মানে আমরা যা পেয়েছিলাম তার মধ্যে থেকেই নেওয়া হয়েছে। তো এই বইগুলো বা যেগুলো দেখাচ্ছে এগুলো আমি 1000 টাকা বই কেনাকাটার পর যে বইমেলা থেকে কুপন দেয় ওরা, যদি লিস্টে নাম ওঠে তখন সেই কুপন আমরা জিতেছিলাম। তো সেখান থেকেই এই 3টে বই নেওয়া হয়েছে। এটা হচ্ছে শ্যাওলা ভেসে যায় দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে নতুন বই। পত্রভারতীর
পত্রভারতীতে বইমেলায় আমি কোনোদিন ঢুকি না, কিন্তু মানে আগে ঢুকতাম, এখন আর অনেক বছর 2-3 বছর ঢুকছি না, কারণ পত্রভারতী থেকে পরে অনেক ছাড় পাওয়া যায়। কিন্তু এই বইটা আমার একটু ইন্টারেস্ট ছিল, নিতে চাইছিলাম, তো এটা আমি নিয়েছি। আর এবারের কুপনে আবার পত্রভারতীর নাম দিয়েছে, পত্রভারতীর নাম আগের বারের কুপনে কিন্তু ছিল না, তো ওই জন্য সুবিধা হয়ে গেল, দামটা বেশি হলেও পত্রভারতী থেকে এটা জোগাড় করে নিয়েছি। বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 308 আর বইটার দাম হচ্ছে 475। এখানে যেটা লেখা আছে, মানুষ কি মাটির টানে ফেরে নাকি মানুষের টানে? এই প্রশ্নকেই তাড়িয়ে নিয়ে বেরিয়েছে একদল ঘরছাড়া মানুষ। কৃষিজীবী মানুষ কখনো দেশ ছাড়তে চায় না, সে তার মাটিকে ভালোবাসে, কিন্তু দেশভাগ সেই শিকড় ছিঁড়ে পূর্ব বাংলার এক বিরাট জনপদকে ভাসিয়ে দিয়েছিল স্রোতের শ্যাওলার মতো। দণ্ডকারণ্য থেকে মানা ক্যাম্প, আর সেখান থেকে মরিচঝাঁপির রক্ত ঝরা ইতিহাস, শিকড়হীন এই মানুষগুলোর বারবার চেষ্টা করেছে পাথুরে মাটিতেও ভালোবাসার ঘর বাঁধতে। সভ্যতার মূলধারা থেকে দূরে নিভৃত অরণ্য গ্রামে এক শ্যাওলা পুরুষ যখন তার কাঙ্ক্ষিত নারীকে খুঁজে পেতে শুরু করে, ঠিক তখনই আবার বেজে ওঠে ফেলে আসা মাটির মোহিনী ডাক। দীর্ঘ 15 বছরের মাঠ পর্যায়ে এবং দুর্লভ সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা এই আখ্যান কেবল রাজনৈতিক দস্তাবেজ নয়, এটি আসলে একই সঙ্গে দুটি প্রেমের গল্প। একদিকে মাটির সঙ্গে মাটির মানুষের চিরকালীন প্রেম ও বিচ্ছেদ, অন্যদিকে মানুষ ও মানুষের রসঘন মিলন ও বিরহ। দাঙ্গা আর ইতিহাসের চোরাবালিতে দাঁড়িয়েও যে ভালোবাসা বেঁচে থাকে, শ্যাওলা ভেসে যায় সেই অবিনশ্বর অনুভূতিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। আচ্ছা, এবারের কুপনে আবার মিত্র ঘোষও ছিল, আগেরবারে দেশ ছিল, এবারে দেশ দেয়নি, মিত্র ঘোষের নাম ছিল, তো মিত্র ঘোষ থেকে আমি এই বইটা সংগ্রহ করে নিই। এটারও একটু দামটা বেশি ছিল, তো যেহেতু কুপন ছিল অসুবিধা হয়নি। 359 পেজের এবং বইটির দাম 600 টাকা। আচ্ছা, এখানে লেখা আছে, কায়রোয় কলকাতার মেয়ে অনিতা বিয়ে করে চলে যায় লন্ডনে, কিন্তু তার বিয়েটা ভেঙে যায়। ততদিনে অনিতা ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে। বিবাহ বিচ্ছেদের পরবর্তী জীবনে সে যোগ দেয় ব্রিটিশ ইন্টেলিজেন্সে। স্বভাবে সিক্রেটিভ অনিতা হয়ে ওঠে MI5 বা মেট পুলিশের একজন আন্ডার কভার এজেন্ট। এদিকে অনিতার প্রাক্তন স্বামী বোধি একটি নারী বিদ্বেষী চরিত্র, সে মেয়েদের সঙ্গ ছাড়া থাকতে পারে না, অথচ মেয়েদের স্বাধীনতাকে ঘৃণা করে। বৃহৎ উপন্যাসে যেমন প্রচুর চরিত্র থাকে অসংখ্য ঘটনাক্রম, কায়রোয় তা আছেই। সেই সঙ্গে বিষয়বস্তুর দিক থেকে উপন্যাস বহুমুখী বহুমাত্রিক। কলকাতা, লন্ডন, ইমিগ্রেশন, লন্ডনের মাফিয়াবাজ আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে আধুনিক জীবনে প্রেম, বিবাহ বিচ্ছেদ, নারীবাদ, আধুনিক নারী পুরুষের জীবনে পাওয়ার স্ট্রাগল, সবই খুব গভীরে গিয়ে প্রায় অতল ছুঁয়ে বিবৃত করার প্রচেষ্টায় উপন্যাসকে বারবার ফিরে পড়ার উপযুক্ত করেছে। আচ্ছা, আর একটা বই যেটা আমার ভীষণ ভালো লাগলো দেখে, এবং মানে আমি সত্যি এই বইটা পেয়ে ভীষণ খুশি, এবং আমার বিষয়বস্তুটা দেখে এত ভালো লাগলো যে মানে না নিয়ে পারলাম না। এটা রাঙামাটি থেকে প্রকাশিত, বাংলার আশ্চর্য গ্রাম, সুদীপ পালের লেখা। ৳88 দাম, এবং 88 পেজের বই এবং 250 টাকা দাম, এবং বইটি খুব ছোট বই, বেশি টাইম লাগবে না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। এবং এই বইটির মেইন বিষয়বস্তু হচ্ছে এখানে বিভিন্ন গ্রামের কিছু অদ্ভুত, মানে সেই গ্রামের কিছু অদ্ভুত জায়গা নিয়ে আলোচনা করা হয়েছে, তো এটা ভীষণ ইন্টারেস্টিং, মানে সূচিপত্রটাও খুব ইন্টারেস্টিং। তো এখানে যেটা লেখা আছে, বাংলার আশ্চর্য গ্রাম বইটিতে রয়েছে সেই সব আশ্চর্য গ্রামের গল্প যা আমাদের নিয়ে যায় সম্পূর্ণ অচেনা জগতে। বাংলার গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র রীতি, বহুমুখী শিল্প, জীবন ধারণের বিচিত্র প্রয়াস। কোথাও পুরো গ্রাম হয়ে গিয়েছে আস্ত ক্যানভাস, কোথাও এক রাতে উধাও হয়ে গিয়েছে সব গ্রামবাসী, কোথাও আবার গ্রামের সব পুরুষের নাম রাম দিয়ে শুরু, কোথাও গ্রামের নামের জন্য বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে। সেই গ্রামগুলির বিচিত্র কথা নিয়েই বাংলার আশ্চর্য গ্রাম। প্রত্যেকটা লেখাই মানে 1 পেজ, হাফ পেজ করে, খুব একটা বড় নয়, কিন্তু বইটা বেশ ভালো। বইটা গ্রাম সূচিপত্রগুলোর মধ্যে যেগুলো আছে আমি বলছি, গ্রাম যেখানে ক্যানভাস, আউশ গ্রামের আলপনা গ্রাম, বাংলার আমাজন, টাকা জমিয়ে নৌকো কেনেন গ্রামবাসীরা, বেঁচে থাকার অসম লড়াই, শোলা গ্রাম বন কাপাসি, ইতিহাস ও সংস্কৃতির সেতুবন্ধন, পটশিল্পের পিংলা, আসানসোলের ভূতগ্রাম, এক রাতে উধাও সব গ্রামবাসী, নাম এক,
বিড়ম্বনা বাসিন্দাদের। রামময় গ্রাম, সব পুরুষের নামই রাম। আমিষ খান না বাসিন্দারা, এগায় এমনই নিয়ম। স্বাধীনতার 12 বছর পর ভারতে যোগ হয় গ্রামের, যোগ 6 গ্রামের। একটি পরিবার নিয়েই আস্ত একটি গ্রাম। মুখোশ গ্রাম চরিদা, নাম ভুল, বানান কি ঠিক আছে? বহুরূপীদের গ্রাম তারকেশ্বরের যোধশম্ভু। খাটে ঘুমান না পীরপাল গ্রামের মানুষরা। বাঁকুড়ার বেলবনের বিশ্বাস ঠাকুর পুকুর। দারিয়াপুরের ডোকরা শিল্প, মোড়া শিল্পেই পরিচিত গ্রামের। সাপের সঙ্গে মানুষের সহাবস্থান। মেলার গ্রাম জয়দেব ক্যান্দুলি। তারামায়ের বোনের গ্রাম মলুটি। কালীগ্রাম রায়নার ছোট বৈনান। লক্ষ্মীর গ্রাম, তবু কোনো বাড়িতেই হয় না লক্ষ্মী পুজো। তানপুরা গ্রাম দাঁতপুর। বালিয়ারা গ্রামে নেই একটিও দোতলা বাড়ি। গোকর্ণে এক রাতেই 40 কালীর পুজো হয়। ছাতার গ্রাম কাঁকটিয়া ও মাসিয়ারা। তো এই হলো সূচিপত্র। তো বিভিন্ন গ্রামের বিভিন্ন মানে অদ্ভুত জায়গা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এটা পড়ে আমি অবশ্যই শেয়ার করব। সংগ্রহ করেছি অনুষ্টুপ থেকে। 286 পেজের বই, 300 টাকার দাম। এটা মনোবিদ্যার উপরই লেখা, আর এটা একটা নন ফিকশন। এখানে যেটা লেখা আছে, ভুঁইফোড়ের মনোবিদ্যা চর্চা এক সামাজিক মনোচিকিৎসকের দীর্ঘ 2 দশকের গবেষণার ফসল। 10টি প্রবন্ধে উন্মিলিত হয়েছে ভারত তথা বাংলার মনোচিকিৎসার ইতিহাস। কিন্তু এই ইতিহাস সময়ের ধারাবিবরণী নয়, ক্রিটিক্যাল ও বিশ্লেষণধর্মী এক জিনিওলজি, যা বর্তমানের প্রশ্নগুলোকে ধরে অতীতকে ঘুরে দেখার এক প্রয়াস। একটি বর্তমান ইতিহাস বা হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট, আমাদের আধুনিক মনোচিকিৎসার জ্ঞানচর্চার এক খণ্ডিত আখ্যান। সূচিপত্রে যেটা আছে, ঔপনিবেশিকতা ও মনোচিকিৎসা ইতিহাস চর্চার পদ্ধতি নিয়ে কিছু কথা। মনোচিকিৎসায় মুখের কথার ইতিহাস পদ্ধতি নিয়ে কিছু প্রাথমিক অনুসন্ধান। আত্মকাহিনীর নির্মাণ, পাগলামি বিষয়ক নতুন জ্ঞান, বাংলায় পাগলাগারদের মনোচিকিৎসা চর্চা, ঔপনিবেশিক বাংলায় মনোচিকিৎসার জনসম্পর্ক, গিরীন্দ্রশেখর বসু ও ভারতীয় মনোচিকিৎসার ইতিহাস চর্চা, গিরীন্দ্রশেখরের বাংলায় মনোবিদ্যা চর্চা, ভারতে আধুনিক মনোবিদ্যার জন্ম বৃত্তান্ত, গঞ্জিকার গ্রাস একটি আধুনিক বাংলা গাঁজা পুরাণ, জনমানসিক স্বাস্থ্য একটি পর্যালোচনা ও কিছু ভাবনা। তো এই ছিল আমার আজকের শেষ বই, ভুঁইফোড়ের মনোবিদ্যা চর্চা, অমিত রঞ্জন বসু। তো আমার আপাতত বইমেলার এই বইগুলোই আমি সংগ্রহ করেছি বইমেলা থেকে। যদি আমাদের মধ্যে আর কেউ কিছু সংগ্রহ করে তাহলে আমি শেয়ার করে নেব সেটা তোমাদের সাথেও। আবার খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কিছু নিয়ে। সবাই খুব ভালো থেকো আর বইমেলা খুব ভালোভাবে এনজয় করো।